২০ আগস্টের মধ্যে জুলাই সনদ নিয়ে মত জানাবে বিএনপি। কর্মকর্তারা কোনো দলের লেজুর ভিত্তি করতে পারবে না বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির। এবং ৫.৫ মাস পর হিলি দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি। সর্বশেষ জানাবো, জনগণ রুখে দাঁড়ালে লুটেরা চক্র টিকতে পারে না বলছেন রিজওয়ানা হাসান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ২০ আগস্টের মধ্যে জুলাই সনদ নিয়ে মত জানাবে বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত জুলাই জাতীয় সনদ ২০২৫-এর চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের মধ্যে মতামত জানাবে বিএনপি। রোববার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ গণমাধ্যমকে তথ্য দিয়ে জানান, খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে এবং কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। এরই মধ্যে জাতীয় ঐকমত্য কমিশন এই সনদের চূড়ান্ত খসড়া বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে। এতে রাষ্ট্রের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের প্রস্তাবগুলো তুলে ধরা হয়েছে। খসড়ায় বলা হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে বেশ কিছু বিষয়ে একমত হয়েছে, তবে সব দল সব প্রস্তাবে সম্মত হয়নি। কিছু দল কিছু সুপারিশে আপত্তি জানিয়েছে। কর্মকর্তারা কোনো দলের লেজুর ভিত্তি করতে পারবে না বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার বিকেলে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনের পক্ষে বিদেশে বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব ও দ্বিতীয় সচিব পদায়নের লক্ষ্যে নির্বাচিত কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল বুনি। কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সিভিল সার্ভিসের মান সমুন্নত রাখতে হবে। কর্মকর্তাদের কোনোভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হওয়া যাবে না। তাছাড়া কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করা যাবে না। বিদেশে বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ে কর্মকর্তাদের সেবামূলক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি, মূলত তাই রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক ভিত্তিকে টিকিয়ে রেখেছেন। আর এ প্রবাসীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ শ্রমিক শ্রেণীর। তিনি বলেন, পাসপোর্ট ও অন্যান্য সেবা প্রদানের ক্ষেত্রে পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের তাদের সঙ্গে সুন্দর ব্যবহার ও সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে। একই সঙ্গে দূতাবাস বা মিশনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, যাতে একটি সুন্দর কর্মপরিবেশ বিরাজ করে। এছাড়া পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের দেশের মান ও সম্মান ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে বিরত থাকারও আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির। দেশের অর্থনৈতিক বাস্তবতা ও বিচার ব্যবস্থার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি পৃথক বাণিজ্যিক আদালত ব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। রোববার সিলেটের দ্য গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে বাণিজ্যিক আদালত শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। প্রধান বিচারপতি বলেন, বর্তমানে বাংলাদেশে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য কোনো পৃথক বিচারিক কলাম নেই। এখন কোটি কোটি টাকার বাণিজ্যিক বিরোধগুলোকে ছোটখাটো দেওয়ানি মামলার সঙ্গে একই সারিতে নিষ্পত্তি করতে হওয়ায় দ্রুত কার্যকর বিচার প্রক্রিয়ায় ব্যাহত হচ্ছে। এটি আমাদের বিচারকদের প্রতি কোনো সমালোচনা নয়, তাদের নিষ্ঠা প্রশ্নাতীত, বরং এটি একটি কাঠামোগত অসঙ্গতি। এর ফলে মামলার জট যেমন বাড়ছে, তেমনি ব্যবসায়িক সম্পর্ক ও বিনিয়োগ পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি একটি পরিসংখ্যান তুলে ধরে বলেন, ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত শুধু অর্থ ঋণ আদালতে প্রায় ২৫,০০০-এর বেশি মামলা অমীমাংসিত রয়ে গেছে। পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা সংক্রান্ত সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, এটি কারো একক কোনো দাবি নয়, বরং বাণিজ্যিক মামলাগুলো বিশেষায়িত আদালতের নির্দিষ্ট সময়সীমা ও কার্যকর রায়ের মাধ্যমে নিষ্পত্তি হওয়ার জন্য বৃহৎ বিনিয়োগকারী থেকে শুরু করে ক্ষুদ্র উদ্যোক্তা, দেশি বিদেশি বিনিয়োগকারী সবাই দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সভা সেমিনারে এই দাবি জানিয়ে আসছে। প্রধান বিচারপতি বৈশ্বিক উদাহরণ তুলে ধরে বলেন, রুয়ান্ডা, ভারত ও পাকিস্তানের মতো দেশগুলো বাণিজ্যিক আদালত গড়ে তুলে একটি দক্ষ, স্বচ্ছ ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করেছে। তিনি বলেন, এসব দেশের অভিজ্ঞতাগুলো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বহন করে। ৫.৫ মাস পর হিলি দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি। ৫.৫ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার বিকেল ৪:৩০টায় দুটি ভারতীয় পেঁয়াজ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে।
এ তথ্য নিশ্চিত করেছেন হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজামুদ্দিন। হিলির মেসার্স সততা বাণিজ্যালয় ও নওগাঁ জেলার জগদীশ চন্দ্র বসু ট্রেডার্স নামের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান ৫৯ টন ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি করেছে। এদিকে পেঁয়াজ আমদানির খবরে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি ক্রেতারা বন্দরে পেঁয়াজ কিনতে ভিড় করছেন। ফলে বন্দর অভ্যন্তরে বেড়েছে কর্মচাঞ্চল্যতা। আমদানিকারকরা জানান, প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে খরচ পড়েছে ৫৬ থেকে ৫৮ টাকা, দাম হাঁটছেন ৬০ টাকা। রাজস্ব কর্মকর্তা নিজামুদ্দিন বলেন, প্রতি টন পেঁয়াজ $৪১০ এলসি মূল্য নির্ধারণ করে ১০% হারে শুল্ক আরোপ করা হচ্ছে। এতে টাকার হিসাবে দাঁড়িয়েছে ৫৫ টাকা ২৭ পয়সা। হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংঘ কেন্দ্রের উপসহকারী ইউসুফ আলী জানান, এ পর্যন্ত হিলি বন্দরে ৫টি আমদানিকারক প্রতিষ্ঠান ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। পূর্বের আইপি মেয়াদ চলতি বছরের ৩ মাস শেষ হয়, ওই দিন থেকে আমদানি বন্ধ ছিল। আবারও আইপি পাওয়ায় আমদানি শুরু হয়েছে। পাথর লুট প্রসঙ্গে রিজওয়ানা, জনগণ রুখে দাঁড়ালে লুটেরা চক্র টিকতে পারে না। সিলেটে পাথর লুটপাটের বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, জনগণের শক্তি শেষ পর্যন্ত জয়ী হয়। রাজনৈতিক সমর্থন যতই থাকুক, জনগণ যদি রুখে দাঁড়ায়, লুটেরা চক্র টিকতে পারে না। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, পাথর ইজারা দেওয়ার দায়িত্ব খনিজ সম্পদ মন্ত্রণালয় আর বালুর ইজারা ভূমি মন্ত্রণালয়ের, তবে উভয় কাজই জেলা প্রশাসকের মাধ্যমে সম্পন্ন হয়। উপদেষ্টা জানান, ২০১১ সালে হাইকোর্টে একটি রায়ের মাধ্যমে টিআইন ও ডাইকি নদীকে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ২০১৯ সালে সরকার ওই এলাকা ইসিএ ঘোষণা করে। এরপর থেকে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সেখানে পাথর উত্তোলন বন্ধ ছিল। আমি নিজেই ওই মামলার বাদী ছিলাম। পরিবেশবাদীদের আন্দোলনের কারণে সরকার ১৭টি পাথর কোয়ারি ইজারা না দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রশাসন মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় লুটপাট অব্যাহত থাকে। গত এপ্রিলে পরিবেশ ও খনিজ সম্পদ উপদেষ্টা মাঠে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। ফিরে আসার সময় তাদের গাড়িতে হামলা হয়। এ প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা বলেন, আমরা ফিল্ডে গিয়েছিলাম বার্তা দিতে যে সরকার চুপচাপ বসেনি। আপনি আমাকে বলেন তো, গত ১০ থেকে ২০ বছরে পাথর লুটের বিরুদ্ধে কোনো মন্ত্রীকে স্পটে যেতে দেখেছেন? একটা উদাহরণ আমাকে দেন। কোনো মন্ত্রীকে আক্রান্ত হতে দেখেছেন? একটা উদাহরণ আমাকে দেন। উপদেষ্টা অভিযোগ করেন, পাথর লুটে যে ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্যটার বিপরীতে প্রশাসন হয়তো যোগসাজশ করেছে, নতুবা নীরব থেকেছে বা দুটোই করেছে। সেজন্য প্রশাসনের ব্যাপারে আমরা ব্যবস্থা নেব কিনা দ্রুতই দেখতে পাবেন। তবে জনগণের প্রতিবাদে এই লুটেরা গোষ্ঠী চাপে পড়েছে।